জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিলে একে অপরকে দুষছে ভারত পাকিস্তান। দ্বিপাক্ষিক আলোচনা না হওয়ায় যুক্তরাষ্ট্রের হতাশা। ভূমধ্যসাগর থেকে ২,০০০-এরও বেশি অবৈধ অভিবাসী উদ্ধার। মেসিডোনিয়ায় পুলিশের সঙ্গে সিরীয় শরণার্থীদের সংঘর্ষ। ইরাকের আনবারে আইএসের হামলায় নিরাপত্তা বাহিনীর ৫০ সদস্য নিহত। সিরিয়ার দামেস্কে সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি। এবং সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসল দক্ষিণ ও উত্তর কোরিয়া। আলোচনায় ইতিবাচক ফলের আশা সিউলবাসীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার জন্য পরস্পরকে দুষছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের অংশগ্রহণ নিয়ে মতপার্থক্যের জের ধরে বাতিল হয়ে যায় ভারত পাকিস্তানের আজকে নির্ধারিত বৈঠক। নয়াদিল্লির দেয়া শর্ত অনুযায়ী আলোচনায় বসলে তাতে কোনো সফলতা আসবে না উল্লেখ করে শনিবার রাতে এক বিবৃতিতে বৈঠকে যোগ না দেওয়ার কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে পাল্টা বিবৃতি দেওয়া হয়। ভারত পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠকের আগের দিন শনিবার দুপক্ষের মতপার্থক্য তুলে ধরতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এদিন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ কোনো ধরনের শর্ত ছাড়া ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা পোষণ করেন। ভারত পাকিস্তান শান্তি আলোচনা শুরু এবং সম্পর্ক উন্নয়নে দুপক্ষেরই দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই সংবাদ সম্মেলনের আগেই বৈঠক বাতিলের ব্যাপারটি আলোচনায় আসায় বিষয়টি ভারতের উপর ছেড়ে দেন সরতাজ। এর কিছুক্ষণ পরে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে বৈঠক অনুষ্ঠানের জন্য পাকিস্তানকে দুটি শর্ত জুড়ে দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুধু সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা ও বৈঠকে তৃতীয় কোনো পক্ষের যোগ না দেওয়ার বিষয়টি মেনে নিয়ে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। অন্যথায় বৈঠক বাতিলের ইঙ্গিত দিয়ে রাখেন সুষমা। পাল্টাপাল্টি এ বক্তব্যের পর শনিবার রাতে পাকিস্তান জানিয়ে দেয় ভারতের দেয়া শর্ত মেনে নেওয়া সম্ভব নয়। নয়াদিল্লি শর্ত অনুযায়ী আলোচনায় বসলেও তাতে কোনো সফলতা আসবে না উল্লেখ করে এক বিবৃতিতে রোববারের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করতে ভারত রাজি হয়েছিল। আলোচ্য সূচিতে ১৯৯৮ সালের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়া জরুরি ছিল, কিন্তু ভারত বলছে শুধু সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে। তাদের একার চাওয়ার ভিত্তিতে কোনো আলোচনা যোগ দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পাকিস্তানের এই ঘোষণায় দুঃখ প্রকাশের পাশাপাশি বৈঠকের পূর্বশর্ত জুড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায় ১৯৭২ সালের সিমলা চুক্তি ও রাশিয়ার উভয় দুপক্ষের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে পাকিস্তান বৈঠকে যোগ দেবে বলে আশা করেছিল ভারত। এর আগে পাকিস্তানের আহ্বানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হুরিয়ত নেতা সাবির শাহ রোববারের নির্ধারিত ভারত পাকিস্তান বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লিতে পৌঁছলে ৩ সহযোগী সহ তাকে আটক করা হয়। ভারত আলোচনায় তৃতীয় পক্ষের উপস্থিতির বিরোধিতা করে আসলেও পাকিস্তান চাইছিল কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের সাথে নিয়েই আলোচনায় বসতে। গত ১০ জুলাই রাশিয়ার উফা শহরে ব্রিক্স সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে তারা দুই দেশের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক অনুষ্ঠানে একমত হন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ভারত পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের নির্ধারিত বৈঠক বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশ দুটির মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের আলোচনা বাতিল হলেও গত জুলাই মাসে রাশিয়ার উফা শহরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি ভবিষ্যতে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুতে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত বছর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তান কর্তৃপক্ষের বৈঠককে কেন্দ্র করে ভারত পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়। কাশ্মীরের শ্রীনগরে সেনা অভিযান ও সংঘর্ষে ৩ জঙ্গি নিহত ও ১ সেনা সদস্য আহত হয়েছে। সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার রাতে শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে জঙ্গিদের উপস্থিতির খবরে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। তবে নিহতেরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে শনিবার একদিনে 2000-এরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এদের বেশিরভাগই সিরিয়া ও লিবিয়া থেকে আসা। এদিকে সীমান্ত বন্ধের পরও দ্বিতীয় দিনের মতো মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে পুলিশের সঙ্গে সিরীয় শরণার্থীদের ব্যাপক সংঘর্ষের পর রাতে এক পর্যায়ে কয়েকশো শরণার্থীকে সীমান্ত অতিক্রম করার অনুমতি দেয় পুলিশ। শনিবারও তুরস্ক হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের লেসবোস বন্দরের দিকে পাড়ি জমাতে দেখা যায় শত শত সিরীয়কে। সীমান্ত অতিক্রম করে ম্যাসিডোনিয়ায় প্রবেশের চেষ্টায় মরিয়া এসব শরণার্থীর সঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। এতে আহত হন বেশ কয়েকজন শরণার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কয়েকশো শরণার্থীকে সীমান্ত পার হয়ে ম্যাসিডোনিয়ায় প্রবেশের অনুমতি দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সীমান্ত অতিক্রম করে যারা ম্যাসিডোনিয়ায় প্রবেশ করতে পেরেছে তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। প্রায় 6 ঘন্টার এক অনিশ্চিত যাত্রা শেষে আমরা এখানে পৌঁছেছি। সাগর, পাহাড়, পর্বত সবকিছু পেরিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। কিন্তু এখানকার পুলিশ খুবই ভয়ঙ্কর আর হিংস্র। তারা আমাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। এদিকে শনিবারও গ্রিসের লেসবোস বন্দরে ছিল ইউরোপমুখী হাজার হাজার সিরীয় শরণার্থীর স্রোত। সন্তান ও পরিবারের নিরাপদ ভবিষ্যতের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানো এসব শরণার্থীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক হলেও এদের মধ্যে সিরীয়র সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের যাত্রা খুবই ভয়ঙ্কর ছিল, যেটা বলে বোঝানো যাবে না। এসব নিয়ে কথা বলার মতো শক্তিও আমাদের নেই। আমার সঙ্গে আমার ছেলে মেয়ে ও আমার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। সবাই খুবই ক্লান্ত। অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে শনিবার ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ভাসমান অবস্থায় দুটি নৌকা থেকে অন্তত 939 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। হেলিকপ্টারের মাধ্যমে নৌকা দুটি শনাক্ত করার পর একটি থেকে উদ্ধার করা হয় 432 জনকে এবং অপর নৌকা থেকে উদ্ধার করা হয় 507 জনকে। উদ্ধারের পর কয়েকটি ভাগে এদেরকে ইতালীয় নৌবাহিনীর একটি জাহাজে স্থানান্তর করা হলেও তাদেরকে কোন বন্দরে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ডের 22 দফা যৌথ অভিযানে আরো প্রায় 1000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইউরোপে মধ্যপ্রাচ্যের আশ্রয়প্রার্থীদের ভিড় যেমন বাড়ছে তেমনি তীব্র হচ্ছে এই অভিবাসী সংকটও। শরণার্থীদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কোটা ভিত্তিতে ভাগ করে দেয়া হলেও গৃহযুদ্ধে কাতর এই মানুষগুলোকে মাথা গোঁজার একটু ঠাঁই দিতে এখন অনীহা দেখাচ্ছে অনেক দেশই। সম্প্রতি মেসিডোনিয়া সরকার এই অভিবাসীদের দেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করায় এখন বিপদে হাজারো শরণার্থী। শনিবার গ্রিস সীমান্ত পেরিয়ে মেসিডোনিয়া যাওয়ার পথে সীমান্তরক্ষীরা আটকে দিলে এভাবেই তাদের কাছে কাকুতি মিনতি করতে দেখা যায় বহু নারীকে। চোখের পানি ফেলে এই মা নিজের 2 সন্তানকে কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছেন। মাত্র 2 দিন আগেও গ্রিস মেসিডোনিয়া সীমান্তে পুলিশের এতটা তৎপরতা দেখা যায়নি। তবে বৃহস্পতিবার মেসিডোনিয়া সরকার সীমান্তে কড়াকড়ি আরোপ করলে বিপদে পড়ে যান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা এই আশ্রয়হীনরা। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সীমান্তের খোলা আকাশের নিচে বাস করছেন এখন তারা, যাদের মধ্যে রয়েছেন বহু নারী ও শিশু। আমরা শুধু সীমান্ত পার হতে চাচ্ছি। আমি ওপারে গিয়ে জার্মানিতে চলে যাব। আমি আর কিচ্ছু চাই না, আমাকে শুধু এই সীমান্তটা পার হতে দিন। অনেকেই আবার জানালেন রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পার হতে গিয়ে বেদম মার খেতে হয়েছে তাদের। দেখুন তারা কেমন আচরণ করছে আমাদের সাথে। আমাকে এখানে লাঠি দিয়ে মেরেছে পুলিশ, আমার ভাইকেও মেরেছে তারা। তারা আমাদের সাথে এমন করতে পারে না, আমরা তো সন্ত্রাসী নয়। সীমান্তে শরণার্থীদের এমন অরক্ষিত অবস্থায় দিন কাটানোর বিষয়টিতে উদ্বিগ্ন বিভিন্ন মানবাধিকার সংস্থাও। এই সীমান্ত পথে ঢিলেঢালা পাহারা থাকায় অনেক অভিবাসী ইউরোপে তাদের গন্তব্যে পৌঁছানোর পথ হিসেবে এটি ব্যবহার করে আসছিলেন। চলতি বছর এই পর্যন্ত প্রায় 2,64,500 লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সিরিয়ার দামেস্কে সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
শনিবার বিদ্রোহী অধ্যুষিত দামেস্কের উত্তর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে হতাহতের ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স। এতে আহত হয় বহু বেসামরিক নাগরিক। দুমার আবাসিক এলাকায় এ হামলায় কয়েকটি ভবনও ধ্বংস হয়ে যায়। এর আগে গত সপ্তাহে দুমা শহরে একটি বিপণী বিতানে সরকারি বাহিনীর বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিক মারা যায়। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী 2011 সালে সিরিয়া সংঘাত শুরুর পর এ পর্যন্ত দেশটিতে 2.5 লাখেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর চলমান সংঘাতে ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছে অন্তত 1 কোটি মানুষ। ইরাকের আনবার প্রদেশে আইএসের আলাদা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 50 জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর শনিবার ইরাকি বাহিনীর আনবার প্রদেশের ব্রিগেডের কমান্ডারকে বরখাস্ত করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল ওবায়দি। আনবারের পশ্চিমাঞ্চলে গত শুক্রবার 2 দফায় এ হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে অধিকাংশই দেশটির সেনাবাহিনী সদস্য। এছাড়া ভুক্তভোগীদের বেশ কয়েকজন শিয়া যোদ্ধা বলে জানায় আল জাজিরা। এই অঞ্চলটি আইএস মুক্ত করতে গত কয়েক মাস ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইরাকের যৌথ বাহিনী। নানা প্রতিকূলতা উপেক্ষা করে আনবার থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 8, ক্ষতিগ্রস্ত 7 লাখেরও বেশি মানুষ। সীমান্তে চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। শনিবারের বৈঠকের পর রোববারের আবারও আলোচনায় বসার এই সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। যুদ্ধ নয়, এই আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করেছেন দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। নিরপেক্ষ অঞ্চল পানমুনজামে শনিবার আলোচনায় বসেন 2 কোরিয়ার প্রতিনিধিরা। প্রায় 10 ঘন্টা ধরে বৈঠকের পর রোববার স্থানীয় সময় বিকেল 3টায় আবারও আলোচনা শুরুর কথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র। রোববারের আলোচনায় দক্ষিণ কোরিয়ার পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং উত্তর কোরিয়ার পক্ষে 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে সিউলের পুনরীকৃতকরণ মন্ত্রণালয়। সীমান্তে মাইকে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা বন্ধে পিয়ংইয়ং সিউলকে 48 ঘন্টার আলটিমেটাম ও যুদ্ধের হুমকি দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আলোচনায় উদ্যোগী হয় 2 দেশ। 2 কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ায় আমি উদ্বিগ্ন। আশা করছি শিগগিরই এর অবসান হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকের মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমন হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে বলে আশা করছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি। খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখছি। মনে প্রাণে আশা করছি এই বৈঠক যেন ভালো ফল বয়ে আনে। এ মাসের শুরুতে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 2 দক্ষিণ কোরীয় সেনার গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে 2 দেশের মধ্যে। এই ঘটনার জন্য পিয়ংইয়ংকে দায়ী করে সীমান্তে লাউডস্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা শুরু করে সিউল। এতে ক্ষিপ্ত হয়ে দক্ষিণ কোরিয়াকে আগুনের সাগরে পরিণত করার হুমকি দেয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াও যুদ্ধের পাল্টা হুমকি দেওয়ার পাশাপাশি সীমান্ত থেকে 4000 বাসিন্দাকে সরিয়ে নেয়। এই পরিস্থিতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র 2 দেশকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনায় বসার আহ্বান জানান। 2004 সালে সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে উত্তেজনা না ছড়ানোর বিষয়ে 2 কোরিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। প্রায় 4 বছর বন্ধ থাকার পর ইরানে আবার চালু হলো যুক্তরাজ্যের দূতাবাস। একই সঙ্গে যুক্তরাজ্যেও আবার দূতাবাস খুলতে যাচ্ছে ইরান। রোববার তেহরানে দূতাবাস চালু অনুষ্ঠান উপস্থিত ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তারা সেখানে যোগ দেন। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের উপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা ব্রিটেন সমর্থন করায় 2001 সালে ভারতের নভেম্বরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় তেহরান। 2 দিন পর ইরানি বিক্ষোভকারীরা হামলা চালালে বন্ধ
হয়ে যায় তেহরানের যুক্তরাজ্য দূতাবাস। পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। মিশরের নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। শনিবার দেওয়া রায়ে ব্রাদারহুডের আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আদালত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় 2003 সালে একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে তাদের এই সাজা দেওয়া হলো। বাদী ছাড়া দলটির অন্যতম মোহাম্মদ আল বেলতাগি এবং দেশটির ইসলামী নেতা সাফওয়াত হেজাগিকেও একই সাজা দেওয়া হয়েছে। ইরাকের বিভিন্ন স্থানে পৃথক দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শুক্রবার ইরাকের বাগদাদে হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টের বিলুপ্তি সহ দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের অনুসরণ করে তাদের বিচারের দাবি করেন। দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবদি সরকারি সব স্তরে সংস্কার, সরকারি চাকরিতে দলীয় কোটা বিলোপ এবং দুর্নীতির অভিযোগ পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার পর এ বিক্ষোভ হলো। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের বসরা শহরে গভর্নরের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে 5,000-এর বেশি মানুষ। চাকরির সুবিধা, বিশুদ্ধ খাবার পানির অভাব এবং বিদ্যুৎ সংকট সহ নানা সমস্যার বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আবেদন জানান। ইরাক সীমান্তে একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ইরনা জানায়, শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমান শাহে ড্রোনটি ভূপাতিত করে বিমান বাহিনী। প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, নিজেদের সীমানায় অপরিচিত ড্রোনের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রতিরক্ষা মিসাইল নিক্ষেপের মাধ্যমে এটি ভূপাতিত করে তারা। ইরান গত কয়েক বছরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ড্রোন ভূপাতিত করে। তবে এ ড্রোনটি যুক্তরাষ্ট্রের নয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা দপ্তরের একজন মুখপাত্র। এছাড়া গত এক বছরে নিজেদের সীমানায় 12টি বিমানকে সতর্ক করে দেয় ইরান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য নতুন একটি ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, ফাতাহ 313 নামের এ ক্ষেপণাস্ত্রটি 500 কিলোমিটারের মধ্যে সুনির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সক্ষম। শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি এর উদ্বোধন করে বলেন, কোনো কোনো দেশে আক্রমণ কিংবা হস্তক্ষেপ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, কার্যকর কূটনীতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে এই সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষেপণাস্ত্র উন্নয়নকারী দেশ। ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির পরমাণু চুক্তির 1 মাসের কিছু সময়ের মধ্যে নতুন এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করল ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অন্যতম হুমকি মনে করে ইরান। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। নিখোঁজ রয়েছে অনেকে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের পানি। আসামের প্রায় 19টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 7 লাখেরও বেশি মানুষ। ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এসব এলাকা থেকে এরই মধ্যে বহু মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে। পানিবন্দী অবস্থায় দিন কাটছে এ মানুষগুলোর। পায়ে হাঁটার রাস্তা এখন পার হতে হচ্ছে নৌকায়। বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে অসহায় অবস্থা আসামের জোরহাটের বাসিন্দাদের। এদের মতো পানিবন্দী হয়ে আছে আসামের 19টি জেলার মানুষ। এখনো ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হলেও নৌযানের অভাবে আটকা পড়ে আছে শত শত মানুষ। 800 মানুহ এতিয়াও পানীত আবদ্ধ হৈ আছে। একেসকলে এতিয়া নিজৰ ঘৰৰ পৰা ওলাই যাবলৈ নাৱৰ ব্যৱস্থা নথকাৰ কাৰণে এইখন মিচিংগাঁওতে প্রায় 800 মানুষ আবদ্ধ হয়ে আছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 6টি জেলায় সরকার এরই মধ্যে 270টি ত্রাণ শিবির খুলেছে, যেখানে 1.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও ভারতীয় সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে প্রবল বৃষ্টিতে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বহু প্রাণী বানের পানিতে ভেসে উঁচু জায়গায় যাচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পার্কটি ডুবে যাওয়ায় এখানকার প্রাণীদের জীবন শঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ফিলিপিন্সে 115 মাইল বেগে আঘাত হানা টাইফুন গনিতে 10 জনের মৃত্যু হয়েছে। তবে তাণ্ডব শেষে এটি দেশের উত্তরে মোড় নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। আঘাতের পর এটি দুর্বল হয়ে তাইওয়ান অতিক্রম করে জাপানের দক্ষিণ আভিমুখে ধাবিত হচ্ছে। ফিলিপিন্সে ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত 1000 মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্যবস্থাপনা কাউন্সিল। এছাড়াও বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি বেশ কিছু এলাকায় এখনও যোগাযোগ বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। শুক্রবার আশপাশের রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। শনিবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে ওয়াশিংটনের 11টি এলাকায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালাতে দেখা যায়। প্রশাসন কয়েকটি শহরের অধিবাসীদের আগুনের কাছাকাছি এলে বাসস্থান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে শুষ্ক মৌসুমের প্রভাবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ওরেগন, ইদাহো, ক্যালিফোর্নিয়া ও মন্টানা রাজ্যে 70টি বড় ধরনের দাবানলের ঘটনা ঘটে। ইকুয়েডরের কোটোপাক্সি আগ্নেয়গিরি থেকে গত সপ্তাহে শুরু হওয়া অগ্নুৎপাত এখনো অব্যাহত আছে। অগ্নুৎপাতের কারণে বায়ুমণ্ডলের প্রায় 8 কিলোমিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে ছাইযুক্ত ধোঁয়া। আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর ওই এলাকা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে ভূমিধসের আশঙ্কায় আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকার কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্ত এলাকায় একটি গণকবরের সন্ধান পেয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। গণকবরটি থেকে 24টি মৃতদেহ উদ্ধার করেছে তারা। রোববার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার জঙ্গলে গণকবর খুঁজে পায় পুলিশ। সেখানে এরকম আরও বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে তারা। এই গণকবর মানব পাচারকারীদের হাতে জিম্মি অবৈধ অভিবাসীদের বলেই ধারণা করছে পুলিশ। দক্ষিণ থাইল্যান্ডের সীমান্ত থেকে মাত্র 500 গজের মধ্যে এই গণকবরগুলো খুঁজে পেয়েছে পুলিশ, একথা জানিয়েছে গণমাধ্যম। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 12 জন নিহত হয়েছে। এতে অন্তত 66 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। শনিবার বিকেলে কাবুলের কূটনৈতিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আফগান পুলিশ বলছে বিদেশি সামরিক বাহিনীর বহরে এ হামলা চালানো হয়। কাবুলের বিভিন্ন শহর প্রদক্ষিণ করছিল গাড়িবহরটি। হামলাস্থলের খুব কাছেই মার্কিন দূতাবাস ও আফগান রাষ্ট্রপতি ভবন অবস্থিত। এখনো পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ধারণা উগ্রপন্থী জঙ্গি সংগঠন তালেবান এ হামলা চালাতে পারে। সোমালিয়ায় দুটি আলাদা আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন 16 সেনা সহ কমপক্ষে 21 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম হামলাটি চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত কিসমাইউ বিশ্ববিদ্যালয়ের একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে। পুলিশ জানায়, নিয়মিত প্রশিক্ষণের উদ্দেশ্যে সেনা কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়ালে ঠিক তখনই প্রথম হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলে নিহত হন কমপক্ষে 16 সেনা এবং আহত হন অন্তত 21 জন। দ্বিতীয় হামলাটি চালানো হয় দেশটির রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত চায়ের দোকানের সামনে। এতে নিহত হন কমপক্ষে 5 বেসামরিক নাগরিক এবং আহত হন আরও অন্তত 7 জন। নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ। দ্বিতীয় হামলাটির দায় কেউ স্বীকার না করলেও কিসমাইউ বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।
সিরিজা পার্টির নেতা ও গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস হঠাৎ ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর তৃতীয় দফায় নির্বাচন আর গ্রিসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন গ্রিসের মন্ত্রী পর্যায়ের সদস্যরা এবং সাধারণ মানুষ মনে করছে সিপ্রাসের ক্ষমতা ছেড়ে দেওয়ার কারণে নতুন করে নির্বাচন হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো মন্থর করবে। এরপরও বামপন্থী সিপ্রাসের উপরই ভরসা করছেন গ্রিসের সাধারণ মানুষ। ক্ষমতায় আসার পর 7 মাসে দাতা গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিশ্চিত করলেও নিজ দলের সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়েই শুক্রবার ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন সিপ্রাস। এর পরপরই পপুলার ইউনিটি পার্টি গঠন করেন সিরিজা পার্টির নেতা ও সাবেক জ্বালানি মন্ত্রী পানাগিওতিস লাফানিজ। বর্তমানে সিরিজা ও নিউ ডেমোক্রেসি পার্টির পর সংসদের শক্তিশালী দলটি পপুলার ইউনিটি। গ্রিসের সংবিধান অনুযায়ী 3 দলই নিজেদের মতো করে নতুন সরকার গঠনের জন্য 3 দিন সময় পাবে। এর মধ্যে ব্যর্থ হলে সরকার গঠনের অধিকার পাবে পপুলার ইউনিটি পার্টি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো। ইউক্রেনের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিচ্ছিন্নতাবাদীরা নাশকতার জন্য শক্তি বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার কিয়েভে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কথা বলেন পরোশেঙ্কো। এর আগে বার্লিনে জার্মান ও ফরাসি নেতাদের সাথে বৈঠকে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় প্রায় 6 মাস আগে করা যুদ্ধবিরতি কার্যকর করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান তিনি। সোমবার পালিত হবে ইউক্রেনের স্বাধীনতা দিবস। দিনটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে ইউক্রেনের কিয়েভে। যুক্তরাজ্যের সাসেক্সের উত্তরাঞ্চলে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাসেক্সের উত্তরাঞ্চলে একটি বিমানবন্দরে রাজকীয় বিমান প্রদর্শনী চলাকালে স্থানীয় সময় দুপুরে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিমানটি রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ির উপর বিধ্বস্ত হয়। এই ঘটনার পর শেরহ্যাম বিমানবন্দর এলাকার ও সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রদর্শনীতে অংশ নিয়ে কসরত দেখাতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পাক খেয়ে পাশের সড়কে আছড়ে পড়ে বিমানটি। চীনের রাসায়নিক পদার্থের গুদামের পর এবার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলের শ্যানডং রাজ্যে ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত 8:50 হুয়ানতাই জেলায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আগুন ধরে যায় বলে খবরে উল্লেখ করা হয়েছে। গত 12 আগস্ট দেশটির তিয়ানজিনে একটি রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণে 121 জনের মৃত্যু হয়। লেবাননের রাজধানী বৈরুতে সরকারের বর্জ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদ শুরু করা হওয়া সরকার বিরোধী আন্দোলনে শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট, জলকামান ব্যবহার করলে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীদের সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। সেই সঙ্গে বর্তমান সরকার চাকরির সুযোগ সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে সরকারের পতন দাবি করে আন্দোলনকারীরা। শনিবার রাজধানীর প্রধান সরকারি ভবনের বাইরে প্রায় 2 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এবার পরিবেশ দূষণ প্রতিরোধে অভিনব এক পদ্ধতি নিয়ে হাজির হলেন ডাচ শিল্পী। এ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত বাতাসের ধূলিকণা ও কার্বন দিয়ে তিনি তৈরি করেছেন বিভিন্ন শিল্পকর্ম। দর্শক, চলুন দেখে আসি দূষিত বাতাস বিশুদ্ধকরণ প্রক্রিয়া। পরিবেশ দূষণ সারা পৃথিবীর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। বিশেষত বায়ু দূষণ বেশি ঘটে চলেছে পৃথিবীতে। কলকারখানা আর যানবাহনের ধোঁয়া বায়ু দূষণের জন্য সবচেয়ে দায়ী। তবু পৃথিবী জুড়ে বন ধ্বংস করে অবাধ নগরায়ন চলছেই।
পরিবেশ দূষণকারী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে যে দেশটির নাম আসবে সেটি চীন। দেশটির রাজধানী বেইজিংকে বলা হয় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি। এবার সে শহরের বায়ুকে দূষণমুক্ত করতে এগিয়ে আসলেন ডান রোসেনগার্ড নামে এক ডাচ শিল্পী। তার পরিকল্পনা অনুযায়ী একটি টাওয়ারের মাধ্যমে বাতাস বিশুদ্ধ করার কাজটি করা হবে। ইতোমধ্যে একটি মডেল তৈরি করেছেন রোসেনগার্ড। খুব শীঘ্রই সেটি বড় আকারে তৈরি করা হবে বলেও জানান তিনি। এটা 6 থেকে 7 মিটার লম্বা একটা টাওয়ার হবে, যা বর্তমানে আমরা তৈরি করেছি। এটা উপর থেকে দূষিত বাতাসকে টেনে নিয়ে বিশুদ্ধ করে ছাড়বে। এই যে এটা হচ্ছে বেইজিং এর ধুলোবালি ভর্তি বাতাস, আর এটা থেকে আমরা পেয়েছি পৃথিবীর প্রথম ধোঁয়ার আংটি। চিত্রকলায় পড়াশোনা করা রোসেনগার্ডের জন্ম নেদারল্যান্ডসে। চীনে বায়ু বিশুদ্ধকারী টাওয়ার তৈরির কারণ হচ্ছে সেখানে একটি স্টুডিও গড়ে তুলেছেন তিনি। এবারই প্রথম নয়, এর আগেও ডান রোসেনগার্ড নিজের সৃষ্টি দিয়ে অভিভূত করেছেন সারা বিশ্বকে। প্রযুক্তির সাহায্যে শিল্পকর্ম তৈরি করায় তার কাজ। তার উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো হচ্ছে লোটাস 7.0, সাইকেল পাথ ও রেইনবো স্টেশন। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তিউনিসিয়ায় নিজেদের তৈরি একটি রণতরীর উদ্বোধন করেছে। নৌবাহিনীর নকশা করা প্রথম যুদ্ধ জাহাজের মাধ্যমে দেশটি সমরাস্ত্র তৈরিতে নিজেদের সক্ষমতা জানান দিল। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেভাল একাডেমির বিশেষজ্ঞরা 2012 সালে এর কাজ শুরু করেছিলেন। 27 মিটার দীর্ঘ স্বাধীনতা নামের এই রণতরীটির উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রী ফারহাদ হোরচানি বলেন, দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে তিউনিসিয়ায় আফ্রিকার প্রথম দেশ যারা এই সক্ষমতা অর্জন করল। এই রণতরীটি আন্তর্জাতিক বাজার মূল্যের 40% কম খরচে তৈরি বলেও জানান তিনি। ভবিষ্যতে নিজ দেশে একটি সমৃদ্ধ সামরিক শিল্প গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও সম্পর্ক উন্নয়নের প্রত্যাশায় ভাস্কর সুদর্শন পাটনায়ক ভারতের পুরী শহরের সমুদ্র সৈকতে বালি দিয়ে তৈরি করলেন বালির ভাস্কর্য। বালির ভাস্কর্যটিতে দেখা যায় করমর্দনের মতো করে ভারত ও পাকিস্তানের পতাকা এবং আঁকা দুটি হাত, সেই সঙ্গে শান্তির পায়রা তৈরি করা, যা কিনা শান্তি আনুন বার্তাটি বহন করছে। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে দ্বন্দ্ব বিরাজ করছে। দুই দেশের প্রতি শান্তির বার্তা পৌঁছে দিতেই এই বালির ভাস্কর্য তৈরি করা হয়েছে বলে জানান শিল্পী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পরিবারের সদস্যদের নিয়ে সাইকেলে করে ঘুরে বেড়ালেন। পরিবার নিয়ে 2 সপ্তাহের ছুটিতে ম্যাসাচুসেটস গেছেন ওবামা। সেখানেই তিনি তার স্ত্রী ও 2 কন্যা নিয়ে সাইকেলে করে চক্কর দিলেন। সবাই যার যার সাইকেলে চালিয়ে ঘুরে বেড়ালেন ম্যাসাচুসেটস মার্থাস ভ্যানইয়ার্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিলে একে অপরকে দুষছে ভারত পাকিস্তান। দ্বিপাক্ষিক আলোচনা না হওয়ায় যুক্তরাষ্ট্রের হতাশা। ভূমধ্য সাগর থেকে 2000-এরও বেশি অবৈধ অভিবাসী উদ্ধার। মেসিডোনিয়ায় পুলিশের সঙ্গে সিরীয় শরণার্থীদের সংঘর্ষ। ইরাকের আনবারে আইএসের হামলায় নিরাপত্তা বাহিনীর 50 সদস্য নিহত। সিরিয়ার দামেস্কে সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি। এবং সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসল দক্ষিণ ও উত্তর কোরিয়া। আলোচনা ইতিবাচক ফলের আশা সিউলবাসীর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।